পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থী সহ সারা দেশে নিহত 10। সহিংসতা ও হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় সিইসির উদ্বেগ। জামালপুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলছে আওয়ামী লীগ। ভোট কারচুপিতে সহায়তা করছে ইসি, অভিযোগ বিএনপির। মাত্র 9 মিলিমিটার বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন ঘটায় দীর্ঘ যানজটে নাকাল নগরবাসী। রমজানে দাম স্থিতিশীল রাখতে রোববার থেকে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি শুরু, কমবে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য, প্রত্যাশা ক্যাবের। এবং বৈরী আবহাওয়ায় জুম চাষ আশানুরূপ না হওয়ায় ভয়াবহ খাদ্য সংকটে বান্দরবানের আদিবাসীরা। জরুরি সহায়তা না পেলে প্রাণহানির শঙ্কা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হল পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সংঘর্ষে কুমিল্লার তিতাসে বলরাম ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যান প্রার্থী নিহত হন। ভোট কেন্দ্র দখলের জের ধরে জামালপুরে 3 জন ও চট্টগ্রামে 2 জন নিহত হয়েছেন। এছাড়া নির্বাচনী সহিংসতায় নোয়াখালীতে 2 জন, পঞ্চগড়ে 1 জন ও নারায়ণগঞ্জে 1 জন মারা গেছেন। এছাড়া মুন্সিগঞ্জ, পাবনা, ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমাদের ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোটকেন্দ্র দখলের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সীতানগর ও কাশীনগর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত 5 জন আহত হন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চাঁদপুরের কচুয়া ও মতলবের বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এ সময় ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এতে মেম্বার প্রার্থী সহ অন্তত 20 জন আহত হন। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষায় কেন্দ্র দখলের জেরে দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 2 জন। এছাড়া পটিয়া উপজেলার কয়েকটি কেন্দ্রে সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ ওঠে। এ সময় বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুমিল্লার তিতাস ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন নাগেরচর কেন্দ্রে যাওয়ার পথে বিএনপি প্রার্থী তোফায়েল আহমেদ ভূঁইয়ার সমর্থকরা তার উপর হামলা চালায়। সেখান থেকে তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর মাদ্রাসা কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 15 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 1.5 শতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এদের মধ্যে 10 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে একই সময় কান্দির গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ব্যালট পেপারে সিল দেওয়ার অভিযোগে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হন। মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের রাজাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে 1 কনস্টেবল সহ অন্তত 4 জন আহত হন। সাবিহানিপা, সময় সংবাদ। ইউনিয়ন পরিষদের পঞ্চম দফা নির্বাচনে সহিংসতা ও হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনে জেতার জন্য সাধারণ মানুষ যখন সহিংসতায় লিপ্ত হয় তখন পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কঠোর হাতেই পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে নির্বাচন কমিশন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবারে নির্বাচনে 53টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। শনিবার বিকেলে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। ভোট স্টাফিং ইত্যাদির ব্যাপারে একটু উন্নতি হয়েছে, আপনারা ফিগার দেখলে বুঝতে পারবেন, কিন্তু আহত নিহতের সংখ্যা বোধহয় একটু বেড়েছে আগের ধাপের চাইতে। এখন নির্বাচনী সহিংসতা যদি ঘটে, লোকজন যদি মনে করে যে অন্য লোকের মাথায় লাঠি মেরেই আমি জয়ী হব, সেটাকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। আমি আশা করি যে এই বৃত্ত থেকে আমরা বেরিয়ে আসতে পারব এবং আমরা একদিন পুলিশ ছাড়াই নির্বাচন করতে পারব। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। শনিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার বিষয়টি আড়াল করতেই বিএনপি নেতারা মোসাদের সাথে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের বৈঠকের নাটকটি সাজিয়েছেন। আজকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য
সরকার নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আজকে সারা বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে 3টি জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটেছে। এটা বাদে ওভারঅল সারা দেশে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। বিএনপির নেতারা এই মেনজেল সাবাদিকে নিয়ে লন্ডনে বসে একটা নাটক সাজিয়েছেন যে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে নাকি তার সাক্ষাৎ হয়েছে। ষড়যন্ত্র ফাঁস হওয়ার মুহূর্তে তারা একটা নাটক করে এটাকে আড়াল করার চেষ্টা করছে। নির্বাচনে কারচুপি ও সহিংসতা ঘটলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে নির্বাচন কমিশন জেগে ঘুমাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। শনিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। এ সময় নজরুল ইসলাম খান আরও বলেন, স্থানীয় প্রশাসনের সাথে সরকারি দলকে ভোট কারচুপিতে সহায়তা করছে নির্বাচন কমিশনও। আজকেও নিহত হয়েছে, বহু জায়গায় ভোট কেন্দ্র দখল করা হয়েছে এবং জোর করে সিল মারা হয়েছে, সেখানে বিরোধী দলের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। এমনকি আওয়ামী লীগই লড়াই করে মারামারি করে লোক মারা যেতেছে। এই যে পরিস্থিতি এটা দমন করা, এটা প্রতিরোধ করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের, আর কারো না। এখন কেউ যদি জেগে ঘুমায় তাকে জাগানো সম্ভব না। এই যে নিপীড়ন অত্যাচার চলছে, ভোটের নামের খেলা তামাশা প্রহসন চলছে, এটা শুধু যেখানে ঘটছে তারা না, সারা দেশের মানুষ জানা দরকার। প্রবাসের সময় আরও থাকছে। চাঁপাই নবাবগঞ্জে স্কুল ছাত্রীকে নিহতের ঘটনায় অভিযুক্ত বখাটে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, জানালেন এসপি। বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। মাত্র 9 মিলিমিটার বৃষ্টিপাতে রাজধানীর শান্তিনগর, গ্রিন রোড ও কাঁঠাল বাগান সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশন জানায়, তুলনামূলক নিচু এলাকা হওয়ায় মৌচাক মালিবাগ সড়কে সবচেয়ে বেশি পানি জমে। এ সময় যান চলাচলে বিঘ্ন ঘটায় আশপাশের কয়েকটি সড়কেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পথচারী ও পরিবহন চালকরা জানান, জলাবদ্ধতার কারণে বেশ ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। অন্যদিকে কর্তৃপক্ষের আশ্বাস, আগামী জুন মাসের মধ্যেই নগরের জলাবদ্ধতা নিরসন অনেকটাই সম্ভব হবে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার নাগোয়ার ম্যারিয়ট অ্যাসোসিয়া হোটেলে স্থানীয় সময় সকাল 10টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে শেখ হাসিনার স্বপ্ন পূরণে জাপান সবসময় পাশে থাকবে বলে জানান শিনজো অ্যাবে। একই সঙ্গে বাংলাদেশ জাপান সম্পর্ককে সুদূর প্রসারী উল্লেখ করে তা আরও জোরদার করতে একমত হন দুই নেতা। বৈঠকে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু প্রস্তাব তুলে ধরলে তাৎক্ষণিকভাবে এগুলোর বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এছাড়াও বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগের প্রসারে জাপান আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সহ উভয় দেশের কর্মকর্তারা অংশ নেন। এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও শনিবার বিকেলে টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামায়াত আন্তর্জাতিক মহলের সঙ্গে আঁতাত করে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার দুপুরে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। তিনি দেশের উন্নয়ন অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। হেগে আন্তর্জাতিক আদালতে জামাত যে মামলা করেছিল সেই মামলায় তারা পরাজিত হয়েছে এবং এই বিচারটা যে করছি আমরা সঠিকভাবে যে বিচারটা করছি, এই বিচার স্বচ্ছ বিচার হচ্ছে, আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার হচ্ছে। এটা প্রমাণিত হয়েছে হেগে তারা পরাজিত হওয়ার মধ্য দিয়ে এটা প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। এই জামাত, বিএনপি বা 71-এর ঘাতকদের তারা কিন্তু আজকেও ষড়যন্ত্রে লিপ্ত। দেশটাকে তারা অস্থিতিশীল করতে চায়। আন্তর্জাতিক মহলের সাথে চক্রান্ত করে বলেন যে মহলটি বাংলাদেশের উন্নয়ন পছন্দ করে না, শেখ হাসিনাকে পছন্দ করে না, বাংলাদেশের অগ্রগতিকে পছন্দ করে না। তাদের সাথে যারা আঁতাত করে আজকে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে বা মোসাদের সাথে আঁতাত করে এই সরকারকে উৎখাতের ষড়যন্ত্র যারা করছে, তারা চায় যে কোনো মূল্যে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে আবার তারা এই বিচার প্রক্রিয়া, এই চলমান বিচার প্রক্রিয়া যেটা আছে সেই বিচার প্রক্রিয়াকে কিভাবে বন্ধ করবে। প্রবাস জীবনের সাহিত্য চর্চা এবং এর সুবিধা অসুবিধা নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন কবি রওশন হাসান। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি।
দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিষ্টু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন মূলধারা বিনিয়োগকারী প্রতিষ্ঠান ম্যাট্রিক্সের ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট এবং কবি রওশন হাসান। রওশন হাসান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ করবার জন্য। প্রবাস অত্যন্ত কঠিন। এই প্রবাসে এই কবিতা কিভাবে জীবনের অনুষঙ্গ হয়? কবিতা তো বহু আগে থেকেই, যেরকম আমি শৈশব থেকে একটা অনুষঙ্গ আমার ছিল, ছোটবেলা থেকে আমার লেখা স্টার্ট হয়েছে। এখানে আসার পরে এটা তো ফ্ল্যাকচুয়েট করে কিছুটা, বিকজ আমাদের ব্যালেন্স করে চলতে হয় কাজ এবং বাসার কাজ এবং কবিতা। তো তারই মাঝে যারা হৃদয়ঙ্গম করতে পারে কবিতাটি, তাদের লেখার একটা স্বতঃস্ফূর্ততা থেকেই কবিতা লিখি আমি। ছোটবেলায় লিখতাম আমি, যে কবিতায় ছন্দ কবিতা লিখতাম আমি স্কুলে যখন পড়ি। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে যখন ইংলিশে মাস্টার্স করছিলাম, তখন কিছু কবিতা, আমার ইংলিশ কবিতা প্রকাশিত হয়েছে দেয়াল পত্রিকাগুলোতে, এবং সম্প্রতি ডেইলি স্টার, প্রথম আলো, ভোরের কাগজে আমার কিছু কবিতা প্রকাশিত হয়েছে। তবে মাঝে যখন আমি মাইগ্রেট করি বাংলাদেশ থেকে এখানে, তখন কিছুটা আমার কবিতার থেকে আমি বিরতি নিয়েছিলাম, এখানে এসে সেটেল করা এবং সবকিছু। তবে আমি আবার শুরু করেছি 2012 থেকে। বাংলাদেশে আমার পরিবার আছে, তাদের থেকে একটা দূরত্ব আমার আছে। সেই কষ্টগুলোকে আমি কিছুটা লাঘব করতে পারি যখন আমি কবিতাতে ফিরে যাই, যখন কবিতা লিখি। তো বলতে পারি যে একটা তাড়নার থেকে আমি কবিতাটা লিখি। এখানে এই কবিতার চর্চার পরিবেশটা কেমন? এখানে তো সব জায়গায় আপনার কবিতা চর্চা হচ্ছে, বিভিন্ন সংগঠন আছে, কিছু কিছু সংগঠনের সাথে আমি জড়িত আছি। তো সময়ের একটা ব্যাপার আছে এখানে, যখন সময় করতে পারছি তখন সংস্কৃত হচ্ছি, অথবা বাসায় বসে কবিতা চর্চা করছি আমি। কিছুটা তো প্রতিবন্ধকতা বলতে পারেন এটা। আবার এখানে যেমন একটা আশার বিষয় আমাদের, যে নতুন প্রজন্মের কিছু কবি এখানে দে আর রাইজিং আপ, তারা লেখালেখি করছে। একটি কবিতা সন্ধ্যা শহীদ কাদরী, ওখানে আমি নিয়মিত যাই। ওনারা যে কবিতা নাইটগুলো করেন সেগুলো খুবই সুপরিকল্পিত এবং কোয়ালিটি হয় অনুষ্ঠানগুলো। এবং শহীদ কাদরী আমাদের একজন গাইড হিসাবে আমাদেরকে সেখানে বলেন যে কিভাবে আমরা এগিয়ে যাব এই কবিতার পথে, কবিতাকে আরো উন্নত করতে, এবং কবিতার যে একটা আবেদন আছে সেটা মানুষের কাছে কিভাবে পৌঁছে দেব। ওনার কাছে গেলে আমরা অনেক কিছু শিখতে পারি, সেটা একটা বড় সুযোগ আমাদের। বাংলা কবিতার চর্চা আমাদের এই প্রবাসী কমিউনিটিতে কি প্রভাব ফেলছে? পরিবারের সঙ্গে একটা দূরত্ব সবসময় থাকে, যারা বাংলাদেশে ফেলে এসেছেন পরিবারকে। সেই জিনিসটা এখানে যদি আমরা সবার সঙ্গে হাত বাড়িয়ে দেই, যে সবাই একে অপরকে সহযোগিতা করি, যে আমাদের এই কষ্টটা লাঘব করার জন্য। এবং কবিতা ওটা একটা ক্ষেত্র হতে পারে, যে আমরা ওই কবিতার ক্ষেত্র ধরে আমরা সমন্বয় করে নিজেরা একসঙ্গে হয়ে একটা সাহিত্য চর্চা করলে ওটা একটু কোয়ালিটির সময় আমরা কাটাতে পারছি আমি মনে করি। আমরা বাংলা ভাষা এবং সংস্কৃতিকে লালন করছি এখানে, এবং এখানকার যে প্রজন্ম, যারা নিউ জেনারেশন, তারাও আমাদের ফ্যামিলির সদস্য, তারা আমাদেরকে ফলো করছে, তারাও জানতে পারছে কিছুটা, যদিও তারা ইংলিশে কথা বলছে, কিন্তু আমি যখন করছি, আমি মা হিসাবে বা আরেকজন বাবা হিসাবে, এটা তারা ফলো করছে, তারা জানতে পারছে বাংলাটা কি, বাংলা ভাষা কি, বাংলা সংস্কৃতি সম্বন্ধে জানতে পারছে। তো এটার সুযোগ তো অবশ্যই রয়েছে। আর এটা যদি আরো বড় পরিসরে আমরা করতে পারি, যেরকম বড় বড় অনুষ্ঠানগুলো হয় বাঙালিদের কমিউনিটি অর্গানাইজেশনে, সেখানেও আমাদের কবিতার একটা পার্ট থাকে, ওখানেও আমরা এটা চর্চা করছি। এই যে আপনি চাকরি করছেন এবং একই সাথে কবিতা চর্চা করছেন, এই দুটো বিষয়কে আপনি কিভাবে সমন্বয় করছেন? বাংলাদেশে থাকলে তো এই অসুবিধা মোটেও ফিল করতাম না, কিন্তু এখানে তো এটা মানে মাঝে মধ্যে প্রচন্ড এত বেশি প্রেশার হয়ে যায়। তারপরে কবিতা যেহেতু আমি মনে করি আমার আত্মারই একটি অংশ, এবং এটা কবিতার কাছে না ফিরে গেলে যত কাজে আমি করছি আমি পরিতৃপ্তি পাই না, একটা অতৃপ্তিতে আমি ভুগি। তো যত রাতই হোক, বা আমি হয়তো কুকিং করছি বা বাচ্চার দেখাশোনা করছি, ওর মাঝে আবার মাঝে মধ্যে আমি ফিরে আসছি। আবার যখন আমি সময় পাচ্ছি, যেরকম উইকেন্ডগুলোতে হয়তো কোনো অনুষ্ঠানে আমি না যেয়ে ওই বই নিয়ে আমি বসে যাই বা কবিতা নিয়ে লেখার চেষ্টা করি। অফিসেও লাঞ্চ টাইম যখন হয়, তখন আমি কবিতার কাছে ফিরে যাই, লাঞ্চও করছি এবং ওটা একসঙ্গে একটা সমন্বয় করার আমি চেষ্টা করছি। তো এই কবিতার মধ্যে কি আমার স্বদেশ রয়েছে? দেশপ্রেম তো কবিতার একটা অংশ। আমি যে দেশে জন্মেছি, ছোটবেলা থেকে আমি দেখেছি গাছ, ফুল, লতা, মাটি, ওটা একটা গন্ধ তো আমার সবসময় আমার সাথে থাকছে।
ওটা তো আমি যতই যে দেশেই থাকি না কেন ওটা তো আমি ভুলতে পারবো না। তো দেশপ্রেম তো অবশ্যই কবিতায় মানে একাকী চলে আসে, আমাকে এটা মানে নিজের থেকে জোর করে যেতে হয় না, এটা নিজের থেকে চলে আসে। এবং দেশপ্রেম, মানবতা বলেন, মানুষ সম্বন্ধে যখন আমি চিন্তা করি, কবিতাটা তো অনবদ্য এবং কবিতাতে যেগুলো আসে সেগুলো স্বতঃস্ফূর্তভাবে চলে আসে। আমি যেরকম আমি কয়েকটা লাইন আপনাকে পড়ছি একটি কবিতা থেকে, আমার কবিতার বই নন্দিত সায়রে। কবিতাকে প্রশ্ন করি, তুমি কি অনবদ্য? আমায় কি বেঁধে রাখো তোমার অষ্টে পৃষ্ঠে? শব্দ আর পংক্তিমালায় গাথা বিস্ফোরণ, পাথর সময় কখনো বা মেঘের সরলতা, ঝরল অশ্রু, নরম হলো আখি, টলম হলো হৃদয়ের স্পন্দনে। এটা আমি বলছি যখন আমার কষ্ট হচ্ছে তখনও আমি কবিতার কাছে ফিরে যাচ্ছি, আমার যখন দেশের কথা মনে হচ্ছে তখন আমি কিছুটা আমি রাইটিংস করছি, সেটা আমি কবিতার ভিতরটা সংস্কৃত করতে পারি এবং এটাতে আমি তৃপ্তি পাই। এই প্রবাসের কবিতাকে, বিশেষ করে বাংলা কবিতাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে করণীয়টা কি? আরো কবিতা চর্চা করতে হবে, সাহিত্য চর্চা করতে হবে। যারা কবিরা আছেন তাদের একটা সম্মিলিত আপনি বলেন সেমিনার বলেন, তাদের একটা গেট টুগেদারের মতো বলেন, এটা চর্চা করার জন্য এটা মোক্ষম সুযোগ। শুধু যে আপনার ফিজিক্যালি আসতে হবে সেটা না, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ফেসবুক একটা যথেষ্ট একটা সুন্দর একটা মাধ্যম যেখানে আমরা যেতে পারি, সবার সাথে করে সংস্কৃত হতে পারি। তারপরে আপনি বলেন যে বিভিন্ন সেমিনার বলেন, তারপরে কবিতার যে আসরগুলো হয় সেগুলো যদি আরো, আপনি বলছেন যে কবিতা চর্চার ক্ষেত্র প্রসারিত করা, জি জি, এবং সামাজিক মাধ্যমগুলোকে ব্যবহার করে এই বাংলা কবিতাকে বিস্তার ঘটানো। মিডিয়াগুলোও এটার যথেষ্ট অবদান রাখছে। যেরকম আমি আপনার সাথে কথা বলছি কবিতা সম্পর্কে, তো এরকম যদি কবিতা পাঠেরও কিছু আসর হয়, যেমন এটা একটা বড় দিক। রওশন হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সময় টিভির দর্শকদের প্রতি আমার অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবাই। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রবাসী জীবনের সাহিত্য চর্চা এবং এর সুবিধা অসুবিধা নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন কবি রওশন হাসান। এতক্ষণ দেখছিলাম তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময়ে আরো থাকছে। বয়সন্ধিকালীন সমস্যা নিয়ে আলোচনা হয় না দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। নেই জীবাণুমুক্ত অবকাঠামোগত সুবিধা, স্বাস্থ্য ঝুঁকিতে মেয়েরা। ভবিষ্যতে দেশের হাল ধরার জন্য এবং দেশকে এগিয়ে নিতে লেখাপড়ার পাশাপাশি নেতৃত্বের গুণাবলী অর্জন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শনিবার বিকেলে উসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ 2016 এর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। শোষণ, দুর্নীতি, অবিচার প্রতিরোধ সহ দারিদ্র্য, বৈষম্য ও অজ্ঞানতা দূরীকরণে শিক্ষার কোনো বিকল্প নেই, তাই শিক্ষাকে গ্রহণ করে এসব দূর করার আহ্বান জানান রাষ্ট্রপতি। এ সময় তিনি আরো বলেন, এর সরকার 2016 সালে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে 33 কোটি বই বিতরণ করে একটি রেকর্ড করেছে। মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষিত হয়ে দেশ গঠনের আহ্বান জানান তিনি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। আজকে যারা শিক্ষার্থী, আগামী দিনে তারাই দেশের হাল ধরবে, দেশকে নেতৃত্ব দেবে। তাই লেখাপড়ার পাশাপাশি তোমাদেরকে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে, অন্যকে নয়। তোমাদেরকে যাতে অন্যরা অনুসরণ করে সে ভীষণ নিয়ে জীবনে চলতে শিখবে। তোমাদেরকে চিন্তা করতে হবে 2041 সালের মধ্যে কিভাবে বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করা যায়। ভয়াবহ খাদ্য সংকটের কবলে পড়েছে দেশের পার্বত্য জেলা বান্দরবানের আদিবাসীরা। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের দাবি, বৈরী আবহাওয়ার কারণে গত মৌসুমে জুম চাষের ধান ঘরে তুলতে না পারায় এই সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন অন্তত 10,000 মানুষ। আর জেলা প্রশাসক জানালেন, দুর্গতদের মধ্যে 2 দফায় 46 টন চাল দেওয়া হয়েছে। বান্দরবান প্রতিনিধি এস বাসুদাসের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রোমাকটির এই বাসিন্দারা জংলি আলু, মিষ্টি কুমড়া আর কলা গাছের ভেতরের অংশ খেয়ে বেঁচে থাকার সংগ্রাম চালাচ্ছেন। উপজেলার তিন্দু, ছোট মদক, বড় মদক ও সাঙ্গু রিজার্ভ ফরেস্ট এলাকারও একই চিত্র। এখানকার প্রায় 2,500 পরিবার ভয়াবহ খাদ্য সংকটের মধ্যে জীবনযাপন করছে।
যেখানে প্রতি বছর তাদের ধান মজুদ থাকে, কিন্তু এবছর খাদ্য সংকটে পড়েছেন তারা। স্থানীয়দের দাবি, সড়ক যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় এখানকার 95% মানুষই জুম চাষ নির্ভর। কিন্তু এবছর জুম চাষ ভালো না হওয়ায় পর্যাপ্ত ধান সংগ্রহ করতে পারেননি তারা। খানা বেতা নাই, নিজে আলু মোড়া আলু তুলে খাইয়ে। জুম চাষ না হওয়ার কারণে আমাদের খাদ্যের জন্য বেশি দুঃখিত সংকট। এদিকে জরুরি সহায়তা না পেলে খাদ্যাভাবে মানুষের প্রাণহানির শঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ধান অনেকে পায় নাই, এই জন্য অনেক জায়গায় এখনো না খাইয়ে অনেক আছে পরিবার। সরকার এবং বেসরকারিভাবে সাহায্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমার তরফ থেকে অনুরোধ জানাচ্ছি। বর্ষাটা শুরু হয়ে গেলে এক পাড়া থেকে অন্য পাড়া যদি যাতায়াতের যদি ওইরকম যদি বন্ধ হয়ে যায় তখন হয়তো মারাও যেতে পারে। তবে দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা চলছে বলে জানালেন জেলা প্রশাসক। আমাদের কাছে পর্যাপ্ত খাদ্যশস্য আছে, আমরা স্থানীয় চাহিদার প্রেক্ষিতে আরো খাদ্যশস্য দিতে সক্ষম। অভাব যেটা অক্টোবর পর্যন্ত থাকার সম্ভাবনা আমরা সরকারকেও জানিয়েছি, যাতে করে তাদের জন্য ভিজিএফ এর ব্যবস্থা করা যায়। জেলা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী থানচির এসব দুর্গম এলাকায় মারমা ম্রো সম্প্রদায়ের অন্তত 10,000 মানুষ বসবাস করে। সময় সংবাদ, বান্দরবান। রমজানি নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে রোববার থেকে বাজারে সক্রিয় হচ্ছে টিসিবি। এদিন সারা দেশে ডিলারদের পাশাপাশি একযোগে 179টি ট্রাকের মাধ্যমে রমজানের অপরিহার্য 5টি পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। বাজার দরের চেয়ে 10 থেকে 20 টাকা কমে এসব পণ্য বিক্রি করা হবে। ক্যাবের মতে এতে অসাধু ব্যবসায়ীদের রোজায় অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানোর প্রবণতা কিছুটা হলেও কমবে। প্রতি বছর রমজানের কয়েকদিন আগে অপরিহার্য পণ্যের দাম বাড়ার প্রবণতা দেখা গেল, এবার বেশ আগেই দাম বাড়া শুরু হয়েছে। ভোজ্য তেল ছাড়া এরই মধ্যে চিনি, মসুর ডাল, ছোলা ও পেঁয়াজের দাম বেড়ে গেছে। এ অবস্থায় রমজানের 9 দিন আগেই বাজারে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে টিসিবি। সারা দেশে টিসিবির নিজস্ব পরিবেশকদের পাশাপাশি বিভাগীয় ও জেলা সদরে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে রমজানের অপরিহার্য 5টি পণ্য বিক্রি করা হবে। 29 তারিখ থেকে সারা দেশব্যাপী 179টা ট্রাকের মাধ্যমে আমাদের পণ্য বিক্রয় করতে যাচ্ছি। এবছর আমরা ঢাকায় 32টি, চট্টগ্রামে 10টি, অন্যান্য বিভাগীয় সদরে 5টি করে ও বাকি যে জেলা সদরগুলো আছে সেখানে 2টি করে তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর এই 5টি পণ্য বিক্রি করব। এরই মধ্যে ডিলাররা টাকা জমা দিয়ে টিসিবির গুদাম থেকে পণ্য তোলার প্রস্তুতি শেষ করেছে। ব্যানার রেডি, গাড়ি রেডি। রোববারের ভিতরে সারা বাংলাদেশে আমরা একযোগে 181টা ট্রাক ডিলার, 2965 জন আপনার যে দোকান ডিলার আছে, সব মিলে আমরা টোটালি প্রোগ্রামটা একসাথে চালু করতে পারবো। ক্যাবের মধ্যে কিছুটা দেরি হলেও টিসিবির এই উদ্যোগে অসাধু ব্যবসায়ীরা রমজানের পণ্য মজুত করে আর দাম বাড়ানোর সুযোগ পাবে না। দামটা বেড়েছে এটা কিছু ব্যবসায়ীদের ম্যানিপুলেশনের কারণে। এখন টিসিবি যখন নামবে বাজারে তখন ব্যবসায়ীদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হবে বলে আশা করা যায় এবং তারাও আর কি দাম কমাতে বাধ্য হবে। টিসিবি প্রতি কেজি চিনি 48 টাকা, মসুর ডাল 90 টাকা, সয়াবিন তেল প্রতি বোতল 80 টাকা, ছোলা 70 টাকা ও খেজুর 90 টাকায় বিক্রি করবে। এক্ষেত্রে পণ্য বিক্রিতে উন্নত ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিয়েছেন বাজার বিশ্লেষকরা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সমস্যা নিয়ে কোনো আলোচনা হয় না। একই সাথে অফিস, আদালত এবং শিক্ষা সহ প্রতিষ্ঠানগুলোতে কিশোরীদের জন্য অবকাঠামোগত জীবাণুমুক্ত শৌচাগারের বিশেষ ব্যবস্থা নেই। এতে করে বয়ঃসন্ধিকালের শুরু থেকেই জীবনের বাকিটা পথ একটি মেয়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই এগিয়ে যাচ্ছে, এমনটাই বলছেন সমাজবিজ্ঞানী এবং চিকিৎসকরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। গাজীপুরের 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে নেই কোনো জীবাণুমুক্ত শৌচাগার। ক্যানুলা, ইনজেকশনের অংশবিশেষ, স্যালাইনের ব্যাগ ছাড়াও খাবারের উচ্ছিষ্ট অংশে শৌচাগার ও টয়লেটগুলো বেশিরভাগ সময়ই থাকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। হাসপাতালের বেড কভার পরিষ্কার করতে এই অপরিচ্ছন্ন জায়গাটি শেষ ভরসা। এই নোংরা পরিবেশেই প্রতিদিন অসংখ্য নারী ও শিশু আসছে চিকিৎসা নিতে। ঢাকার অদূরের টঙ্গীর একটি স্কুলের শৌচাগারের চিত্র এটি। স্কুলটিতে প্রায় কয়েক হাজার কিশোরী শিক্ষার্থী রয়েছে। বয়ঃসন্ধিকালে কিশোরীদের মাসিক বা মেনস্ট্রুয়েশন পিরিয়ডে প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোগত ও নিরাপত্তা না থাকা বিদ্যালয় থেকে ঝরে পড়ার অন্যতম কারণ বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। টয়লেট থাকলেই তো হবে না, সেটা উপযোগী করে রাখা একটা বিষয়। দ্বিতীয় হলো পানির ব্যবস্থা, পানিটাই তো থাকে না। ফলে যেটা হয়, মেয়েরা দ্বিধাগ্রস্ত বোধ করে এবং আমরা জানি যে একটা সময় আসলে
মেয়েরা স্কুলে আসার থেকে বিরত থাকে। বিশেষ করে মেনস্ট্রুয়াল সময় যে তারা কত প্রবলেমে ফেস করে, তাদের জন্য সেরকম বাথরুমের ফ্যাসিলিটিস থাকে না। অনেক মেয়েরা কিন্তু দিন মজুরের কাজ করছে, মাটি কাটছে, রাস্তাঘাট বানাচ্ছে, তাদের জন্য কি ফ্যাসিলিটিস আছে? এদিকে চিকিৎসকরা বলছেন প্রতিষ্ঠানগুলোতে কিশোরী ও নারীদের প্রয়োজন অনুযায়ী জীবাণুমুক্ত শৌচাগার বা টয়লেটের ব্যবস্থা না থাকায় জীবনের বাকি সময় স্বাস্থ্য ঝুঁকিতে থাকে নারীরা। আজকাল অনেকের বন্ধ্যাত্ব রোগে যে ভোগে, দেখা যাচ্ছে যে বাচ্চা হচ্ছে না, এই কারণে হয়তো বা দেখা গেছে তার আগের দিনে হয়তো সে ওই সময় সে বাথরুম সে ইউজ করতে পারেনি, তার ইনফেকশন হয়ে তার নারী দুটো বন্ধ হয়ে গেছে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার জন্য প্রয়োজন কিশোরী এবং তরুণীদের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা, যা নির্ভর করে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের উপর। আর সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই দিতে পারে একটি সুস্থ সুন্দর আগামী। সেলিয়া সুলতানা, সময় সংবাদ। বাংলাদেশের অগ্রসরমান অর্থনীতি নারী পুরুষকে টেনে নিয়ে এসেছে কর্মক্ষেত্রে। কর্মীদের মেধা, শ্রম আর যোগ্যতার নিরিখে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো অর্থের যোগান ঠিকই, কিন্তু কর্মীর অন্যান্য সুবিধা দেওয়ার বেলায় অধিকাংশ প্রতিষ্ঠানই উদাসীন। আর তাই সন্তান জন্মদানের সময়ে সংসার আর কর্মক্ষেত্র সামলাতে হিমশিম খেতে হয় নারীকে। গর্ভকালীন এবং সন্তান প্রসবের পরে নগরের নারীরা কি ধরনের সমস্যায় পড়েন আর এ থেকে উত্তরণের উপায় খুঁজেছেন শাতিলা শারমিন। বিস্তারিত থাকছে তার রিপোর্টে। শোভা স্বামীর চাকরি সূত্রে বসবাস করছেন রাজধানীতে। বিয়ের পর পড়ালেখা শেষ হতেই কোলজুড়ে আসে ফুটফুটে এই মেয়েটি। এখন তাকে নিয়েই কাটে শোভার পুরোটা সময়। চাকরি করার তো অনেক ইচ্ছে আছে, পড়াশোনা শেষ হয়েছে, এখন ওরে কার কাছে রাখবো, নিরাপদ যে একটা জায়গা, এরকম কোনো জায়গা নেই। আর কর্মজীবী নারীর জন্য গর্ভাবস্থার সময়টি আরো কঠিন। শারীরিক নানা সমস্যা মোকাবেলা করে তাকে সামলে নিতে হয় ঘর আর কাজকে। এমন না যে আমি বেবির জন্য 4-5 বছরের জন্য নিজের ক্যারিয়ার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি। প্রত্যেকটা অফিসে যদি এরকম হয় যে নারী যারা সন্তান সম্ভব বা সেই সময় থেকেই তাদের এ ধরনের একটা সাপোর্ট দেওয়ার অ্যাসুরেন্স দেওয়া হয়, সেটা মনে হয় যে নারীদেরকে সামনে এগিয়ে নিতে আরো অনেক বেশি হেল্পফুল হবে। নগরায়ণ নিরাপদ মাতৃত্বের জন্য হয়তো নানা সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে, কিন্তু একক পরিবারগুলোতে মায়ের যে সার্বক্ষণিক সেবার প্রয়োজন সেটি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। একজন কর্মীকে একজন কর্মী হিসাবে চিন্তা না করে তার ফ্যামিলিকে একটা প্যাকেজ হিসাবে চিন্তা করতে হবে। লজিস্টিক সাপোর্ট আমি বৃদ্ধি না করি তাহলে কিন্তু আমি কর্মীর কাছ থেকে যা প্রত্যাশা করি সেটা আমিও পাবো না। আমাদের রাষ্ট্রীয়ভাবে কাগজে কলমে কিন্তু সব আছে, কিন্তু একটাও বাস্তবায়িত হয় না। আইন আছে, তার প্রয়োগ নেই। শুধুমাত্র মাতৃত্বের কারণে, শুধুমাত্র পিতৃত্বের কারণে অনেক মাকে আমি শুনেছি সে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে। দেশের সব বেসরকারি প্রতিষ্ঠানে এখনো মাতৃত্বকালীন ছুটি কিংবা শিশুর জন্য ডে কেয়ার সেন্টারের সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে স্বীকার করে নিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। আমরা মনিটর করছি, বাট অনেক জায়গায় আছে আমরা বেশি ফোর্স দিতে গেলে দেখা যাচ্ছে যে এখানে মেয়েদের চাকরি ক্ষেত্রের সংখ্যাটা কমে আসছে, কারণ তাকে তো আমরা প্রেশার দিয়ে বলতে পারবো না যে মেয়েকে চাকরি দিয়েন, ছেলেকে দিয়েন না। উন্নত দেশের মতো শিশু পরিচর্যাকে পেশাগত স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানালেন প্রতিমন্ত্রী। গুরুত্ব দিতে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কিংবা শূন্য। আগামী বাজেটে দেশের পর্যটন খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বিশেষ প্রণোদনার দাবি দেশের ট্যুর অপারেটরদের। পাশাপাশি দ্রুত বাজেটের অর্থ ছাড় এবং দেশের পর্যটন স্পটগুলোর প্রচারণায় অর্থ ব্যয়ে মনোযোগী হওয়ার পরামর্শ তাদের। এদিকে বাজেটের অর্থ ব্যয় ও নীতি নির্ধারণে পর্যটন সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। পর্যটন খাতকে চাঙ্গা করতে 2016 সালকে পর্যটন বর্ষ ঘোষণা, 2018 সালের মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা 10 লাখে উন্নীত করা সহ এই খাত থেকে $200 মিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বাজেটে পর্যটন খাতকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় খাতে 372 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হলেও অর্থ বছরের মাঝামাঝিতে তা নেমে আসে 60 কোটি টাকায়। তবে শেষ পর্যন্ত সেই অর্থছাড় নিয়েও দেখা দেয় নানা জটিলতা। এই অবস্থায় আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি দ্রুত অর্থছাড়ের বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরামর্শ পর্যটন সংশ্লিষ্টদের। একটা দেশের পর্যটনকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, ব্র্যান্ডিংটাকে যদি পজিটিভভাবে উপস্থাপন করতে চান, সেই জন্য কিন্তু মার্কেটিং এবং বাজেট সেটার প্রয়োজন আছে। পর্যটক সেক্টরকে
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাটলিস্ট সরকার একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে যে কম শুল্ক, ট্যাক্স ফি না হয়ে সেটা 5% হলো বা 10% হলো। সব সেক্টরে কিন্তু এক্সপোর্টের উপর কিন্তু আপনি ইনসেন্টিভের ব্যবস্থা আছে, তাই না? আমাদের এখানে কোনো ইনসেন্টিভের ব্যবস্থা নেই। আমি দেখতে চাই যে আগামী বছর বাজেটে পর্যটন সেক্টরের উপর একটা বড় ধরনের বরাদ্দ থাকবে। এ খাতের উন্নয়নে শুধুমাত্র বাজেটে বরাদ্দ নয়, দরকার বরাদ্দের সঠিক ব্যবহার। পাশাপাশি দেশের পর্যটন খাতের উন্নয়নে নীতিগত পরিবর্তনের পরামর্শ এই পর্যটন বিশেষজ্ঞের। বাজেট বরাদ্দ বাড়ানো হোক সে নিয়ে আমার কোনো কোশ্চেন নেই, ব্যবহার করার জায়গা আছে, কিন্তু প্রশ্নটা হলো যে ব্যবহারটা কি আগেরটা হয়েছে কিনা। সেখানে জবাবদিহিতা না নিয়ে বাজেট বরাদ্দ দিয়ে কি হবে? আবার টাকাটা ফেরত যাবে। ট্যুরিজম মানে হলো বিদেশি লোক কয়জন আসলো, এন্ড উই টোটালি ইগনোর দ্য লোকাল ট্যুরিজম। এর মূল কারণটা হলো যে আমরা লোকাল ট্যুরিজমে বিলিভই করি। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিশ্বব্যাপী বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের পর্যটন স্থানগুলোর প্রচারণায় এখাতে বড় অঙ্কের বরাদ্দ রাখা জরুরি বলে মত পর্যটন সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। সিরিয়ার উত্তরাঞ্চলীয় মেরিয়া শহরে ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএস এর সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তুরস্ক সীমান্তবর্তী বিদ্রোহী নিয়ন্ত্রিত এই শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে বৃহস্পতিবার আইএস জঙ্গিরা বিদ্রোহীদের উপর আকস্মিক হামলা চালালে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরু হয়। একই সঙ্গে শনিবার বিদ্রোহীদের লক্ষ্য করে কামানের গোলা এবং গাড়ি বহরে বিস্ফোরণও ঘটায় জঙ্গিরা। এ সময় বিদ্রোহীরাও প্রতিরোধ গড়ে তুললে দুপক্ষের মধ্যে চলে তুমুল লড়াই। এদিকে দুপক্ষের সংঘর্ষের মাঝে পড়ে শহরটির কয়েক হাজার বাসিন্দা সেখানে আটকা পড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সিরিয়ার আলেপ্পো শহর এবং তুরস্ক সীমান্তবর্তী বিভিন্ন এলাকা বর্তমানে আইএস, আসাদ বিরোধী বিদ্রোহী এবং সরকারের আলাদাভাবে নিয়ন্ত্রণে রয়েছে। খেলার খবর। খুব শিগগিরই বায়োমেকানিক্যাল টেস্ট দিতে পারবেন স্পিনার আরাফাত সানি, এমনটাই জানিয়েছেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে। দেশের বাইরে যখন ছিলেন তখনও প্রিমিয়ার লিগে সানির বোলিং অ্যাকশনের ভিডিও পর্যবেক্ষণ করেছেন নিয়মিতভাবেই। তাতে সন্তুষ্ট রুয়ান। কিছুদিনের মধ্যেই সানির সাথে বৈঠকে বসবেন তিনি। আগস্টে বিসিবির সাথে চুক্তি শেষ হবে কালপাগের। হিথ স্ট্রিক জাতীয় দলের সাথে সম্পর্ক ছিন্ন করলেও সাকিব তামিমদের সাথে আরও কাজ করার ইচ্ছা আছে এই লঙ্কানের। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ওয়ার্ল্ড টি-20-র আসর থেকে ছিটকে গিয়েছিলেন আরাফাত সানি ও তাসকিন আহমেদ। এরপর থেকে বোলিং অ্যাকশন নিয়ে কাজ শুরু করেন তারা। সানির তত্ত্বাবধানে ছিলেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে। দেশের বাইরে যখন ছিলেন তখনও প্রিমিয়ার লিগে সানির বোলিং অ্যাকশনের ভিডিও পর্যবেক্ষণ করেছেন নিয়মিতভাবেই। রুয়ানের প্রত্যাশা খুব শিগগিরই বায়োমেকানিক্যাল টেস্ট দিতে পারবেন সানি। সানি ধীরে ধীরে উন্নতি করছে। প্রথম দিকে তার অ্যাকশনে কিছু সমস্যা পেয়েছিলাম, তবে তার উন্নতি সন্তোষজনক। এছাড়া সানি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার। আমি বিশ্বাস করি সে খুব শিগগিরই বায়োমেকানিক্যাল টেস্ট নিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবে। আমি বিশ্বাস করি সে খুব শিগগিরই বায়োমেকানিক্যাল টেস্ট দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবে। এবারের প্রিমিয়ার লিগে সন্দেহজনক বোলিং অ্যাকশনের প্রশ্ন তুলে 8 থেকে 9 জন বোলারের নাম রিপোর্ট করেছেন আম্পায়াররা, যাদের মধ্যে 7 জনই স্পিনার। তাই দীর্ঘমেয়াদে শুদ্ধ অ্যাকশনের স্পিনার খুঁজে পেতে এখনই বোর্ডকে আরো সতর্ক হওয়ার পরামর্শ এই লঙ্কান কোচের। সন্দেহজনক বোলারদের নিয়ে বিসিবিকে ঘরোয়া ক্রিকেটে আরো নজর দিতে হবে। তাছাড়া বাংলাদেশে উন্নত মানের লেগ স্পিনার ও চায়নাম্যানের সংকট রয়েছে। তাই পেসার হান্টের মতো স্পিনার হান্ট আয়োজন করতে পারলে বাংলাদেশের স্পিন বোলিং ডিপার্টমেন্ট আরো সমৃদ্ধ হবে। বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেননি হিথ স্ট্রিক। রুয়ানের চুক্তির মেয়াদ আগস্ট পর্যন্ত। বোর্ড চাইলে কি চুক্তি নবায়ন করবেন এই লঙ্কান? যতদিন আমি মনে করব দলের সাথে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি, ততদিনই দলের সাথে থাকব, অন্যথায় চলে যাব। আমি এখন পর্যন্ত শিষ্যদের সঙ্গে ভালো সময় পার করছি। আগস্টে ভারতে টেস্ট খেলার কথা রয়েছে টাইগারদের। আপাতত তা নিয়েই পরিকল্পনা আছেন রুয়ান কালপাগে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থী সহ সারা দেশে নিহত 10। সহিংসতা ও হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় সিইসির উদ্বেগ। জামালপুরের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলছে আওয়ামী লীগ। ভোট কারচুপিতে সহায়তা করছে ইসি, অভিযোগ বিএনপির। মাত্র 9 মিলিমিটার বৃষ্টিপাতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। যান চলাচলে বিঘ্ন ঘটায় দীর্ঘ যানজটে নাকাল নগরবাসী।
রমজানের দাম স্থিতিশীল রাখতে রোববার থেকে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি শুরু। কমবে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য প্রত্যাশা ক্যাবের। এবং বৈরী আবহাওয়ায় জুম চাষ আশানুরূপ না হওয়ায় ভয়াবহ খাদ্য সংকটে বান্দরবানের আদিবাসীরা। জরুরি সহায়তা না পেলে প্রাণহানির শঙ্কা। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS ফোন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।